তাসনুভা আনান শিশির। দেশের গণমাধ্যম, বৈশাখী টেলিভিশন এবং আমার জন্য আজ একটি মাইলফলক ছোঁয়ার বিশেষ দিন। দর্শক, আমরা হাজির হয়েছি আরেকজন বিশেষ ব্যক্তিকে নিয়ে, সূর্যদেব। তিনি শিক্ষকতায় জড়িত, খুব মজার মজার কথা বলে। আমরা আজকে একটু আলাপ করি তাসনুভা শিশিরকে নিয়ে। আমরা অবগত আছেন যে সে ট্রান্সজেন্ডার, তৃতীয় লিঙ্গ বলা হয়। সে আবার বৈশাখী টেলিভিশনে নারী দিবসে প্রথম খবর পাঠ শুরু করে। তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম নারী। আসলে নারী বলাও যাবে না, পুরুষ বলাও যাবে না, আসলে মানুষ, যাকে আমরা তৃতীয় লিঙ্গ বলি, ট্রান্সজেন্ডার বলি। ট্রান্স আসলে ট্রান্সফরমেশন থেকে আসছে, পরিবর্তন। হয়তো প্রথমে পুরুষ ছিলেন, তারপরে আস্তে আস্তে মেয়ে হয়ে গেছে, বা পুরুষ মেয়ের একটা মাঝামাঝি জায়গায় আছে। একটু বলে নিই, আমার ছোট ভাই ডাক্তার, সে ব্রাহ্মণবাড়িয়ার একটা ছেলেকে মানে জেন্ডার চেঞ্জ করে দিয়েছে। আমার ছোট ভাই কিন্তু এই ট্রিটমেন্টটা করতে পারে, একটা ইঞ্জেকশন অপারেশনের মাধ্যমে জেন্ডারটা কমপ্লিট করা হয়। হয় সে যদি মেয়ে হতে চায় তাকে মেয়ে করে দিবে, সে যদি ছেলে হতে চায় তাকে ছেলে করে দেবে। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে দুইজন আসছিল, ওই ছেলেটাও আসছিল। যাই হোক, এদের জীবনযাত্রা খুব দুর্বিষহ। সব থেকে বড় কারণ হচ্ছে যে আমরা তাদেরকে নিয়ে তাচ্ছিল্য করি, হাসি ঠাট্টা করি। এটা আমাদের এক ধরনের বিনোদন। বিনোদনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সেটা সুস্থ বিনোদন নাকি অসুস্থ বিনোদন। একটা ট্রান্সজেন্ডারকে নিয়ে যখন আমরা হাসি ঠাট্টা করছি, তখন এটা আমাদের জন্য বিনোদন হচ্ছে। কিন্তু যে ব্যক্তিকে নিয়ে আমরা হাসি ঠাট্টা করছি তার জন্য দুর্বিষহ হচ্ছে। আর এই দুর্বিষহ হওয়ার কারণে একটা পর্যায়ে কিন্তু ফ্যামিলি থেকেও বিতাড়িত করে দেওয়া হয়। বাবা চায় না সে ছেলে বা মেয়ে বা ট্রান্সজেন্ডার তাদের সাথে থাকুক, মা চায় না, ভাইয়েরা চায় না, বোনেরা চায় না, সমাজ চায় না। দেখা গেল যে বড় সন্তান ট্রান্সজেন্ডার হলে ছোট সন্তানদের বিয়ে নিয়ে সমস্যা হয়। দেশে প্রথম একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে আমি টেলিভিশনের পেশাদার সংবাদ পাঠে দর্শকদের সামনে হাজির হয়েছি। ফ্যামিলি থেকে বাধ্য হয়ে তাড়িয়ে দেয়, তখন তারা একটা জায়গায় আশ্রয় নেয় যেখানে সবাই ট্রান্সজেন্ডার। তারা আসলে বড় পরিচয় তাদের, সেটা হলো তারা মানুষ। সেই তাসনুভাও বলেছে যে একটা হাত নষ্ট হলে হাতটা রিপ্লেস করা হয়, তো এটাও এক ধরনের ডিফর্মেশন। পা নষ্ট হয়ে গেছে, তার মানে এক পায়ের একটা মানুষ, অথবা একজনের চোখ নষ্ট হয়ে গেছে, সে এক চোখের মানুষ। মানে তার শারীরিক কিছু পরিবর্তন আসছে, সেটা নেগেটিভ। সেটা আমাদেরকে আসলে সাহায্য করা দরকার, তাদেরকে আরও এগিয়ে নেওয়া উচিত। যাদের জীবনটা দুঃখে কষ্টে ভরা, তাদেরকে আমরা সুখ দিতে আমাদের দেওয়া উচিত। সেটা না করে আমরা নিজেদের স্বার্থ দেখি, তাদেরকে নিয়ে তাচ্ছিল্য করি, তাদের জীবনটা আরও দুর্বিষহ হয়ে যায়। তাদের মধ্যে অনেকে সুইসাইড করে, অনেক ধরনের ঘটনা ঘটে। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটে, যেমন আমি পত্রিকায় দেখেছি যে একটা ফ্যামিলিতে টাকা নিতে আসে, টাকা দেয়নি, মহিলা ছিল, তার কোলে বাচ্চা ছিল। সেই মহিলাকে বাথরুমে আটকায় রেখে বাথরুমের যে বালতি অর্ধ ভরা পানি ছিল, বাচ্চাটার মাথা নিচের দিকে দিয়েছে, পা উপরের দিকে। তার মানে এক সময় যখন ছাড়া পায়, এসে দেখে তার বাচ্চাটা মারা গেছে। তার মানে যে যারা ট্রান্সজেন্ডার তারা যে অপরাধের সাথে জড়িত না, তা না। এবং এই অপরাধে জড়িত হওয়ার পিছনে সবচেয়ে বড় আমরাই কারণ। আমরাই তাদের জীবনটাকে এমন দুর্বিষহ করেছি, ফ্যামিলি থেকে বিতাড়িত করেছি। তারা যদি ইনকাম করতে পারে না, তাদের কাজে নেওয়া হয় না, পরিত্যক্ত, যে কারণে অনুগ্রহের পাত্র, করুণার পাত্র। ফলে একটা সময় তারা হিংস্র হয়ে যেতে পারে, বা জীবিকা নির্বাহের জন্য তারা বিভিন্ন অসামাজিক খারাপ কাজে লিপ্ত হতে পারে। যেমন সাপের যে ব্যাপারটা, ওরা অনেকেই দেখা যায় যে সাপ ডাকে। চিরকালীন অচলায়তন ভেঙে এমন ইতিহাস গড়বার জন্য বৈশাখী টেলিভিশনের প্রতি আপনাদের ভালোবাসা প্রত্যাশা করে শুরু করছি সংবাদ শিরোনাম।
সাপ দিয়ে ভয় দেখায়, দেখিয়ে টাকা নেয়, এরকম অনেক কিছু আমি ঢাকাতেও দেখেছি। ঢাকা গুলশান দুয়ে গ্রামীণফোন সেন্টার ছিল, ওইখান দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, তা আমাকে ধরলো, তোকে সাপে কামড় দিয়ে বই করবো, সে করবো, টাকা দিয়ে তাড়াতাড়ি, এই ধরনের অনেকগুলো সমস্যাও তারা করে। তা আমরা যদি তাদের জীবনকে সুস্থ করে তুলতে পারি, আনন্দময় করে তুলতে পারি, স্বাভাবিক করে তুলতে পারি, তাহলে তারাও কিন্তু এই সব অপকর্ম থেকে দূরে থাকে। তা আমরাই আসলে তৈরি করছি। এই তাসনুবা যে মেয়েটা প্রথম বাংলাদেশি মানুষ, আমার বলা উচিত মানুষ, যাকে এটা হলো যে টেলিভিশনের হলো বৈশাখী টেলিভিশনে এইটা করে দিয়েছে। অনেকদিন আগ থেকে তাদের ট্রেনিং করা হয়েছে খবর পাঠানোর জন্য, তবে 8ই মার্চ যেহেতু নারী দিবস, সেজন্য নারী দিবসেই তাকে প্রথম শুরু করায়। এমনকি সে কিন্তু 2টা সিনেমাতেও নাম লিখিয়েছে, কাজ করা হবে। সে বলছে যে এই করোনা ভাইরাসের কারণে কিছুদিন দেরি হচ্ছে, কিছুদিন পরে হয়তো তারা এই কাজ শুরু করবে। তাহলে এই যে নারীর বা এই যে মানুষটার কর্মসংস্থান বা মর্যাদাপূর্ণ কর্মসংস্থান, এতে কিন্তু আমরা অনুপ্রাণিত হব, তাদের অনুপ্রাণিত করতে পারি, বা তাদেরকে অবহেলা না করে আরও ভালোবাসতে পারি, তাদের কাছে যেতে পারি, সহানুভূতি দেখাতে পারি। তারা করোনা পছন্দ করে না, তারা সহানুভূতি চায়, তারা মানুষের মর্যাদা পেতে চায়। তো এই মেয়েটা বিভিন্নভাবে নাজেহাল হয়েছে, তবে একটা জিনিস ভালো হয়েছে, সেটা হলো যে যেহেতু কোনো ক্ষেত্রেই সে সান্নিধ্য পাচ্ছে না, তাকে কাজে নেওয়া হচ্ছে না, বা অনেক ধরনের অসুবিধা হচ্ছে, সে কারণে হয়েছে কি তার পড়াশোনার স্পিড বেড়েছে, পড়াশোনায় আগ্রহী বেশি হয়েছে। সে বারবারই বলছে যে যখন আমি হোঁচট খাচ্ছি তখন দেখছি যে আমার পড়াশোনা ছাড়া কোনো পথ নেই। এরকম যে দুর্বিষহ মানুষের জীবন নিয়ে আমরা একটু জানতেই চাই, দর্শকরা হয়তো হতে পারে জানতে চাই হিজড়াদের জীবন কেমন আপনার মনে হয়, বা কাদের সাথে দেখা হয়েছে, বা আপনার কি বলার আছে, একটু সূর্যদেবের কাছ থেকে শুনি। আমার এই জীবনে অনেক হিজড়ার সঙ্গে দেখা হয়েছে, তবে চারঘাটের একজনের সঙ্গে আমার কথা, একজন সম্ভ্রান্ত ঘরে, তো উনির সঙ্গে কথা বলতে গিয়ে আমি বুঝলাম উনি আসলে অনেকটা পারিবারিক কারণে, প্রতিবেশীর কারণে এবং তার বন্ধুবান্ধবের কারণে যে হিজড়া শব্দটা ব্যবহার করে তাকে কটাক্ষ করে মর্মান্তিকভাবে তাকে আঘাত করা হয়, যেটা তার পক্ষে সহনীয় খুবই অসম্ভব হয়ে পড়ে। এই কারণে তিনি এক পর্যায়ে বাড়ি থেকে বের হন, যে ঠিক আছে আমার এই জীবনটা আমি আর স্বাভাবিক জীবনে ফিরব না, আমি হিজড়াদের সঙ্গে বসবাস করব। এবং 2 দিন তার সঙ্গে আমার কথা বলা হয়েছে, একই তার কষ্টটা উপলব্ধি করতে পেরেছি, এবং সে থেকে আমি বুঝতে পারছি তাকে যদি সুস্থ একটা পরিবেশ দেওয়া হয়, তাকে ভালোভাবে বাঁচার অধিকারটুকু দেওয়া হয়, আমার মনে বলে তারা ভদ্র সমাজে সুশীল আচরণটাই করবে এবং সুশীল সমাজটাই দিবে, এটা আমি মনে করি। আর অনেক নিজের সঙ্গে যেমন তারা একটা হাতের তালি দিয়ে একটা সাধারণ মানুষজনকে আকৃষ্ট করার চেষ্টা করে, মানুষ কিন্তু তার হাতের তালি বা তাকে দেখে বিনোদন নেয়। আসলে ওই যে আমরা পড়ে আসছি, একটা বালক বর্ষার সময় পুকুরের ধারে বা কোনো ডোবার ধারে দাঁড়িয়ে আছে, যে ব্যাঙটা মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, তার উপর ঢিল ছুটছে, কয়েকবার ঢিল ছুটছে, কিন্তু আসলে তার আনন্দ হচ্ছে। ব্যাঙটা যে বারবার আঘাত পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তখন নৈতিকতাটা এসে এরকম দাঁড়াচ্ছে যে তুমি আনন্দ নিচ্ছ, কিন্তু তোমার আনন্দের বিনিময়ে আমার জীবন সংকটাপূর্ণ, সেটা কি তুমি ভেবেছ? আসলে হিজড়ারা এতভাবে বলছে না, কিন্তু আমরা যে বিনোদনটা নিচ্ছি, এই বিনোদনের কারণে তারা কিন্তু আজ পদোন্নতি। তবে একটু শুনে ভালো লাগলো, আসন্ন সংসদ নির্বাচনে সম্ভবত তারা ভোট দিতে নিজের নাগরিকত্বটা প্রয়োগ করতে পারে। সরকার তাদেরকে একটা আশার বাণী দিয়েছেন,
আমার মনে বলে এটা খুব শীঘ্রই তারা সিটিজেনশিপ অর্থাৎ বাংলাদেশের যে একজন নাগরিক সে নাগরিকটা তৃতীয় জেন্ডার হিসাবে তারা পেয়ে যাবে। এটা শুনে ভালোই লাগছে, কারণ প্রত্যেকটা মানুষ তো একজনারই সৃষ্টি। মানুষের মর্যাদা দিলেই সে একজন পূর্ণাঙ্গ মানুষ হবে বলে আমি মনে করি। তাই নিজের প্রতি আনন্দ নেওয়াটাই মুখ্য উদ্দেশ্য না করে যদি তাদেরকে আনন্দ দেওয়া যায়, এই হিসেবে কোনো কাজ করা যায়, তাহলে মনে বলে যে আসলে সমাজটা সুসমাজই। গানে বলছে না ট্যাংরা মাছ ক্যাটক্যাটায় পুঁটি মাছের প্রাণ যায়, তাই না? তাহলে ট্যাংরা মাছের কাঁটাটা দিচ্ছে তাতে কিন্তু তার করার দরকার। আমরা আনন্দ পাচ্ছি ঠিকই, কিন্তু তাদের কষ্টটা অনেক গুণ বেশি। আমরা যেটুকুন আনন্দ পেলাম তাতে করে অনেক বেশি কষ্ট করছি। আর আনন্দ করার তো অনেক সুযোগ আছে। আমি কৌতুক করতে পারি, আদা করতে পারি, অনেক ধরনের রসিকতা আমরা করতে পারি যেটা অপরের জন্য বিপজ্জনক না, কষ্টের না। এই সুস্থ বিনোদন আমাদের দেশে বা সমাজে যদি বেশি বিরাজ করে তাহলে আমরা কিন্তু ওই পথে যাব না। যে তিরস্কার করছে সেও হয়তো ভেতরে ভেতরে বোঝে যে ওই মানুষটা কষ্ট করছে, কিন্তু আনন্দ পাওয়ার যে সুযোগ সেটা আমরা নিজেকে বঞ্চিত করি। তাহলে আনন্দ আমি যদি এমনিতেই পাই, স্বাভাবিকভাবেই পাই, তাহলে আমি হয়তো অসুস্থ আনন্দতে যাব, অবশ্যই যাব। আমাদের ডক্টর মানিক সেই বিশেষ আসলে চিন্তাধারার মানুষ। আমার কাছে এটা ধারণা যেটা ওদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনতে হলে আমাদের গভর্নমেন্টকে প্রথম উদ্যোগ নিতে হবে। যেমন তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেটা আছে, যেভাবে তারা চলাফেরা করে, এটা আপনার পরিবর্তন করাতে হবে। মানুষ কিন্তু পরিবর্তনশীল, হ্যাঁ, যেহেতু তারা ওইভাবে কিন্তু জন্মায়নি, জন্মের পর তারা ওই 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 জায়গা দিছে, মানে ওই ল্যাঙ্গুয়েজ ওই বডি ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট, ওটাই ব্যবহার করছে। অনুরূপভাবে ওদেরকে আবারও স্বাভাবিক লাইফে ফিরে আনার জন্য ওদেরকে প্রশিক্ষণ বলেন, যাই বলেন শিক্ষা দীক্ষা এগুলা হ্যাঁ করতে হবে। এবং তাদেরকে তারা হিজড়া এটা মনে করা যাবে না সে আমারে ভাই, আমারে বোন, সে একজন মানুষ এবং তার সার্বিক সহযোগিতা করে আমাদের সাথে নিতে হবে, তারা আমাদেরই একজন। আর যদি আমরা মনের কাছে ভাবি যে আমি মানুষ আর ওই হিজড়া, এই জিনিসটা যতক্ষণ আমাদের মধ্যে না যাবে ততক্ষণ পর্যন্ত তাদের। এই যে একটা নতুন গান বেরিয়েছে রাধে, এই রাধে গানটাতে একটা জায়গায় বলেছে যে বামন হয়ে চাঁদকে ঘুরতে চাচ্ছ, সেটা তো হবে না, তুমি তো অনেক কালো। তো বলেছে যে বিধাতা করেছে কালো, আমি করব। হ্যাঁ, তো তার যে পরিবর্তনটা এসছে সেটা সৃষ্টিকর্তা এভাবেই আসলে হয়েছে, নিজের তো দোষ না, ওর তো কোনো দোষ নাই। তারপরেও যেমন আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, কোনো পাগলের সাথে যদি আপনি পাগলেরই বিহেভ করেন, সে কিন্তু আলটিমেটলি আপনার সাথে ওইটাই রিফ্লেক্ট করবে, প্রতিদিন ব্যাক করবে। আর ও পাগল, আপনি জানেন যে তার ভারসাম্য কিছুটা হলেও দুর্বল, সে সব কিছু বুঝে না, কিন্তু আপনি যদি তার সাথে ভালো ব্যবহার করেন ও কিন্তু আপনার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবে। তারপরে ওই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ যে তাদের বডি ল্যাঙ্গুয়েজটা আমাদের থেকে ডিফারেন্ট। হ্যাঁ, যেহেতু ডিফারেন্ট, ওইটাকে যদি একটু স্বাভাবিক আনা যায় তাহলে অনেকে মানুষরা অনেকে তার তো বুঝতেই পারবে না, অনেকেই তাকে বুঝতে পারবে না। যেমন আমাদের এলাকাতে একটা ছেলে আছে যে কাপড়ের ব্যবসা করি, ও যদি তার বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ না করে তাহলে কেউ বুঝতে পারবে না যে সে হিজড়া নাকি। হ্যাঁ, এটা যদি আমরা যখন ওরা তো তাদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যম দিয়ে, তাদের চলাফেরার মাধ্যম দিয়ে তারা প্রমাণ করে যে আমরা হিজড়া, আমাদেরকে তোমরা সহযোগিতা করো, আমার কিছু ভিক্ষা শিক্ষা দাও, আমরা খাই। দর্শক, আমি ওই কথাটা আবার বলছি, সেটা হলো যে আমার ছোট ভাই অলরেডি একজনের পরিবর্তন এনেছে। সে যদি নারী হতে চায় বা পুরুষ হতে চায়, সেটার ট্রিটমেন্ট আছে একটা, আমি জানি যে সেটা একটা অপারেশন, একটা হরমোনাল একটা ট্রিটমেন্ট আছে, ইনজেকশন, এই বিশেষ পদ্ধতিতে হয়। আমি তার ফোন নাম্বারটা লিঙ্কে দিয়ে দিব,
আপনারা চাইলে তার সাথে কথা বলতে পারেন, কোনো সাহায্যের প্রয়োজনে সে হয়তো করতে পারে। আমাদের আসলে বিশেষ একটা ভূমিকা থাকা উচিত এদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। এরাও আসলে আমাদের অর্থনীতিতেও আসলে অবদান রাখতে পারে। সব মানুষেরই ভিন্ন ভিন্ন জ্ঞান থাকে, যে পুরুষ এবং নারী এই দুইটার অভিজ্ঞতা পেয়েছে, এই অভিজ্ঞতায় সে যে জ্ঞানটা অর্জন করেছে সেটা আমাদের নাই। কবিতার টাইরেসিয়াসের কথা অনেকেই জানে, যারা ইংলিশ সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তারা জানে। তো টাইরেসিয়াস কিন্তু দুইটা ভাবে জীবনযাপন করেছে না, সে নারীও ছিল আবার পুরুষও ছিল। তো নারী হিসাবে সে যৌন সম্পর্ক করেছে, পুরুষ হিসাবেও যৌন সম্পর্ক গেছে। ফলে একটা সময়ে দেখা গেছে কি তাকে প্রশ্ন করা হয়, দেবী তাকে প্রশ্ন করে নারী যৌন আগ্রহটা কাদের বেশি। সে বলেছে দেখেন আমি যে কথাটা বলবো পছন্দ না করেছি, কিন্তু আমি দেখেছি যে নারীদের যৌন চাহিদাটা বেশি। তখন কিন্তু সে দেবী রাগ করে তাকে অন্ধ করে দিয়েছে। তারপরে সে জিউসের কাছে আবার গিয়েছিল, তখন জিউস বলেছে যে যেহেতু তোমাকে অভিশপ্ত করে অন্ধ করে দেওয়া হয়েছে, আমি ওটা ফিরাতে পারবো না, কিন্তু আমি একটা জিনিস করতে পারি, তোমাকে ভেতরের চোখ তোমার আমি খুলে দিচ্ছি। তোমার বাইরের চোখ নষ্ট করে দিয়েছে, তো আমি তোমার ভিতরে একটা চোখ দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে তুমি অনেক কিছু দেখতে পাবে। তার মানে ফিলসফিক্যাল আইসাইট, দার্শনিক একটা আইসাইট তাকে দিল। সে দেখা যাচ্ছে মাটির তলের জিনিসটাও দেখতে পাবে। ওই যে হিজড়া তার যে দুইটা সাইড দেখেছে, নারী কেমন, পুরুষ কেমন, কেমন, তাদের অভিজ্ঞতা জ্ঞানও কিন্তু আমাদের কাজে লাগানো সম্ভব। যে কোনো জিনিসকেই আমরা সম্পদে পরিণত করতে পারি, তাই না? আর এই তাসলিমার একটা পজিটিভ দিক হলো তার কিন্তু কণ্ঠটা একেবারে স্বাভাবিক নারীর কণ্ঠ, এবং কণ্ঠটা বেশ মিষ্টি কণ্ঠ। আমি খুব অবাক হয়েছি যে হিজড়াদের মধ্যে একটা সমস্যা থাকে, হয়তো বাইরে থেকে নারী মনে হলেও ভেতরে তার কণ্ঠটা পুরুষালী। যে তাসলিমার ক্ষেত্রে এটা একটা বড় প্লাস পয়েন্ট যে সে সম্পূর্ণরূপে নারী, সব কিছু মিলিয়ে মনে হয় যে নারী। সে যদি আত্মপ্রকাশ এখন না করে, এখন তো সবাই চিনে ফেলেছে না, কিন্তু একটা নতুন জায়গায় যেখানে কেউ জানে না সেখানে যদি সে চলে, কেউ বলতে পারবে না যে সে পুরুষ, কারণ কণ্ঠটাও নারীর মধ্যে এবং মিষ্টি কণ্ঠ। এটা একটা দুর্ভাগ্য, অনেক হিজড়া বা বেশিরভাগ হিজড়ার ক্ষেত্রে কণ্ঠটা আসলে একটু সমস্যা। যেমন পাকিস্তানের মেহেক মালিক, এই মেহেক মালিক কিন্তু পুরুষ ছিলেন, তারপরে মহিলা। সে কিন্তু অসম্ভব সুন্দর নাচে, আমি তো অবাক হয়ে যাই তার নাচ। কেয়ামতের যে একটা গান আছে উর্মিলা আর অজয় দেবগানের, তো অজয় দেবগান আর উর্মিলার যে অসম্ভব পারফরমেন্স, আমি আশ্চর্য হয়ে গেছি যে উর্মিলা ছাড়া ওই নাচটা বোধহয় কেউ এত সুন্দর করে করতে পারে। তো ওই নাচটাকে কিন্তু কেয়ামতের যে সেই নাচটা কিন্তু মেহেক মালিক করেছে। এবং মেহেক মালিককে পাকিস্তানের যে আমাদের ইন্ডিয়ান যে একটা নায়িকা আছে, ইন্ডিয়ান যে একটা নাচের অনুষ্ঠান করে স্বপ্না চৌধুরী, তাকে কিন্তু পাকিস্তানের স্বপ্না চৌধুরী বলা হয়। আমার কাছে কিন্তু স্বপ্না চৌধুরীর যে পারফরমেন্স ভীষণ মজার, অসাধারণ, কিন্তু মেহেক মালিকেরটা আমার হয়তো আরও ভালো লাগে। এবং সেটা কিন্তু প্রচুর টাকা দেওয়া হয়, দেখবেন যে ও নাচছে, যারা বড়লোক তারা টাকা ছিটায়, অসম্ভব পরিমাণে টাকা ছিটায়। তো মেহেক মালিকের কণ্ঠটাও কিন্তু নারীর থেকে পুরুষের দিকে গেছে, কণ্ঠটা মোটায় কেমন যেন, তাতে যখন কথা শুনবেন তখন হয়তো আপনার অত ভালো লাগবে। তার চেহারা খারাপ না, সুন্দর, আর নাচটা অসাধারণ। তার মানে হয়তো আমার মনে হয় যে সে যদি নারী পুরুষের মাঝামাঝি না হতো, বা ট্রান্সফরমেশন না হতো, বা ট্রান্সজেন্ডার না হতো, তার মধ্যে ওই নাচের কোয়ালিটি হয়তো আসতো না। আর যতটুকুনি আসতো অতটা বেশি বিকশিত হতো না। সে যেহেতু ট্রান্সজেন্ডার, তার মধ্যে একটা স্পৃহা কাজ করছে যে এই সমাজে আমার কিছু করে দেখাতে হবে, তাহলে আমি সমাজের সমাদৃত হব। যে কারণে কিন্তু প্রভাবটা, আমি যেমন এটা গল্পে বলেছিলাম না, রিডিং ফর প্লেজার, যেটা আমাদের ইন্টারমিডিয়েটে আমাদের সময়ে ছিল না সিলেবাসে, কিন্তু আমি পরে পড়িয়েছি এটা।
রিডিং ফর প্লেজারে বলছে যে আমার একটা সুবিধা হলো যে আমার পায়ে সমস্যা ছিল, যে কারণে আমার দাদি বই নিয়ে আসতো, দাদিকে আমি বই পড়ে শোনাতাম, তাতে সে জ্ঞান বেড়েছে, অনেক বই তার পড়া হয়েছে। খারাপ জিনিসটাকে পজিটিভলি নেওয়া, যেটা ফ্রান্সিস বেকন বলেছে যে অ্যাডভার্সিটি কিন্তু বেশি ভালো, মানে বাধা। যেমন ধরেন নোয়াখালী বা অনেক দেশের এলাকার মানুষ অনেক সমৃদ্ধ, দেশে বিদেশে অনেক জায়গায়, কিন্তু আমাদের রাজশাহীতে এতটা এগিয়ে নয়। কেন? কারণ রাজশাহীতে প্রাকৃতিক যে দুর্যোগ এগুলো তেমন একটা নয়, জমি উর্বর, সব ফসল হয়, আম হয়। তখন হয়েছে কি, আমরা যখন নিজেরাই স্বনির্ভর, তখন পরনির্ভর করলাম, আমরা চাকরিতে যাই না, দেশ বিদেশে বেশি যায় না, পড়াশোনায় হয়তো এগিয়ে যায় না। কিন্তু নোয়াখালী বা অনেক জায়গার মানুষ যারা অবহেলিত, হয়তো ফসল ভালো হয় না, গাছগাছালি ভালো হয় না, ঝড় ঝঞ্ঝা বা পানিতে ডুবে যায়, প্লাবন হয়, এইসব ব্যাপারগুলো যখন হয় তখন তারা কিন্তু নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য অনেক এগিয়ে যাওয়ার চেষ্টা করে। যে তার মানে অ্যাডভার্সিটি, মানে যেটা নেগেটিভ, সেটা অনেক সময় আমাদেরকে বেশি পজিটিভ হতে সাহায্য করে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু এগিয়ে আসি, এদেরকে সেভাবে যদি চালানোর চেষ্টা করি, হাসি ঠাট্টা না করি, আমরা তো অনেকভাবে আনন্দ পেতে পারি। আমি ইত্যাদি দেখে আনন্দ পেতে পারি, নাচ দেখে পেতে পারি, গল্প করে পেতে পারি, খেলাধুলা করে পেতে পারি। তাহলে আমি কেন একটা মানুষকে এইভাবে নির্যাতিত করে আমি নিজেকে আনন্দিত করব? কিছু রেপিস্ট আমরা পাই না, 10 মিনিটে হয়তো মজা পেতে একটা মানুষের জীবন তার জীবনে একটা বিভীষিকা নেমে আসছে না, ওই 10 মিনিটে রেপ করে কি হয়? আমি তো ছেলে মেয়েদের ইউনিভার্সিটিতে বলি, একটা মেয়ের থেকে ওইভাবে না তাকিয়ে বরং তুমি একটা আইসক্রিম কিনে খাও, কয় টাকা নষ্ট হবে, তোমার শরীরের ক্ষতি হবে, তাও ভালো হবে। তুমি এই পথে যাবে কেন? তুমি তোমাকে করো, মেয়েরা তোমার পিছনেই আসবে। আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যাই, তারা সমাজে অবদান রাখুক। যেমন আমরা জানি যে বামহাত, ওবামা যে আমেরিকান এক্স প্রেসিডেন্ট, তাই না, সে কিন্তু বামহাত। আমরা দেখেছি বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে যারা বামহাতি তাদের ব্রেন নাকি বেশি উর্বর। তার মানে ব্যতিক্রম মানুষের মধ্যে কিন্তু বেশি কিছু থাকে। তাহলে নিশ্চয়ই আমার ধারণা যে ট্রান্সজেন্ডার যারা, তাদের কিছু জিনিস পজিটিভ আছে, তারা চিন্তা করতে পারতে পারে, বা হয়তো দেখা গেল একটা নারী, সে কিন্তু শক্তিশালী না, কিন্তু যে ট্রান্সজেন্ডার যাকে নারী মনে হচ্ছে সে কিন্তু অনেকখানি লম্বা, অনেকেই হয় না, আবার শক্তিশালী হয়, তারা হয়তো বেশি অনেক দিকে। ডক্টর মানিক একটু ব্যস্ত হয়ে পড়েছিল, আমরা আবার ফিরে আসি। তার কথা আমার খুবই ভালো লেগেছে, দেখি আরও কিছু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের সমাজ ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত ওদেরকে মানে হিজড়া মনে না করবে, যে হিজড়া মনে করি যতক্ষণ পর্যন্ত চলা বাদ না করবে, ততক্ষণ পর্যন্ত এদেরকে আগে নিয়ে আসা ভালো কথা অসম্ভব। কারণ সবাইকে ভাবতে হবে যে ও আমার বোন হতে পারতো, আমার ভাই হতে পারতো, তো তাদেরকে আমরা ওই চোখে না দেখি, তাদেরকে আমরা স্বাভাবিক চোখে দেখি, এবং তাদের সহযোগিতা করার জন্য যতটুকু তার সমর্থ আছে ততটুকু করলেই যথেষ্ট। আমার মনে হয় যে আমাদের গ্রামে একটা উদাহরণ আছে, একটা হিজড়া ছিল, আমি দেখেছি যে আমরা কাউকে নির্যাতন করতে দেখি, ছোটবেলায় সে মেয়ে ছিল, হয়তো 10 বছর 12 বছরের সময় আস্তে আস্তে পুরুষ হয়ে যায়। আমি যতদূর বাইরে থেকে জানি তার সব কিছুই পুরুষ, চলা, কথা বলা, সব কিছুই পুরুষ। সে হয়তো একটু আর্লি স্টেজে হয়েছে বলে মনে সুবিধা হয়েছে, এটা হতে পারে এরকম কিছু। আচ্ছা বলেন। তবে আমার যেটা আমি বললাম যে সবাই যদি তাদেরকে সহযোগিতার দিক মানে হাত বাড়ায়, এটাও সম্ভব যে ওরাও একদিন আমাদের মতো লাইফ লিড করবে। আপনারা এসএসসিতে পড়েছেন না, ইন্টারমিডিয়েটে পড়েছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে কবিতার চরণ দিয়ে কমন ছিল, এটা আসার খুব সুযোগ ছিল, তখন আমরা এটার ভাব সম্প্রসারণ করেছি। তাহলে সব কিছুর ঊর্ধ্বে কিন্তু মানুষ। আপনি যদি ইসলাম ধর্মের কথা বলেন, তাও আমি বলবো যে সব কিছুর ঊর্ধ্বে মানুষ। কেন? কারণ আল্লাহর প্রতি আমার অনুরক্ষতা থাকতে হবে, নামাজ রোজা এগুলো করতে হবে না, কিন্তু আমি যখন একটা মানুষের ক্ষতি করব তখন আল্লাহ কিন্তু ক্ষমা করে দিতে পারেন, কিন্তু উনি দিতে চান।
তা আমি একটা গল্প ভেবেছি যে কাজের মেয়েটা একসময় বিপদে ফেলে দিতে পারে। কেমন? একটা মানুষ খুবই ভালো, আল্লাহ হয়তো রাসূলুল্লাহর দিকে ইশারা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে একটা ভালো মানুষ বেহেশতে পেয়ে ও বেহেশতে যাচ্ছে, এই সময় পিছন থেকে কাজের বুয়া ধরেছে, আল্লাহ কাকে তুমি বেহেশতে পাঠাচ্ছ, ও তো আমাকে নির্যাতন করেছে। তারপরে তাকে ডেকে আমরা কি ধরে নিতে পারি? আল্লাহ হয়তো ক্ষমা করবেন না, তাকে দোজখেও যেতে নিতে পারে। তা আমার যে পাতা আছে সেই পাতাতে কাজের মেয়ে নিয়ে একটা পাতা আছে ফেসবুকে, সেই পাতাতে আমি ওই জিনিসগুলো আনার চেষ্টা করি যে কাজের মেয়ে আমাদের ভালো মানুষদেরকে দোজখে নিয়ে যেতে পারে। কারণ হলো যে আমরা যতই ভালো মানুষ হই, কাজের মেয়ের যেহেতু পাওয়ার কম, অবহেলিত, তার যেহেতু ক্ষমতা কম, বিচার বসলে তার পক্ষে কেউ যাবে না, ফলে তাকে আমি নির্যাতন করছি। সৌদি আরবে অহরহ এই ঘটনা ঘটছে, অনেকে লাশ হয়ে আসছে, কিন্তু বড় সংখ্যক নারী দেখা যাচ্ছে মানসিক বিকৃত হয়ে আসছে, মানে মানসিকভাবে সে পাগল হয়ে যাচ্ছে। এই যে অসহায়দেরকে আমরা আরও অসহায় না করে তাদেরকে আমরা এগিয়ে নিই, পরকালকে বিশ্বাস করি, সেক্ষেত্রে আমরা মঙ্গল। তার মানে আমি বোঝাতে চাইলাম যে ইসলাম ধর্মতেও আমি বলবো যে মানুষের ওপরে কিছু না। তার মানে মানুষকে আমি যখন ক্ষতির দিকে নিয়ে যাচ্ছি, ক্ষতি করছি, কষ্ট দিচ্ছি, তখন আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না। ওই ব্যক্তিটা আমাকে যদি অনুগ্রহ করে ক্ষমা করে, তাহলে আমি সে ক্ষমা পেতে পারি। যাই হোক, অনেক কথা হলো, আশা করি আবার আরেকটা বিষয় নিয়ে ফিরে আসবো। পর্যন্ত ধন্যবাদ সবাই।